প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব নতুন ভ্যাট আইন নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার এবং ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব সৈয়দ মুশফিকুর রহমান, এবং সেই সাথে রয়েছেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির প্রেসিডেন্ট জনাব তৌফিক এহসান। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই জনাব মুশফিকুর রহমান, আপনার কাছে আসতে চাই যে আসলে এই প্রকল্পের অগ্রগতি এখন কোন পর্যায়ে? আমরা তো জানি যে সামনে জুলাইয়ের 1 তারিখ থেকেই নতুন ভ্যাট আইনটি কার্যকর হবে, তো সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি কতটুকু? আচ্ছা, আপনারা জানেন যে নতুন ভ্যাট আইনটার প্রেক্ষাপটটা একটু আমি বললে তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমাদের যে আইনটা এখন বলবৎ আছে 1991 সালের আইন, এটার মধ্যে বেশ কিছু মানে কাঠামোগত লিমিটেশনস ছিল। সেটা ওভারকাম করার জন্যই আমরা নতুন আইনটা আনি, এবং নতুন আইনের মূল লক্ষ্যটাই হচ্ছে যে আমাদের মানে ট্যাক্সের যে আওতাটা এটা আমরা একদম রিটেল পর্যায়ে নিয়ে যাব, এবং প্রপারলি সেই মানে প্রত্যেকটা চেইন থেকে যেন আমরা আমাদের সাপ্লাই চেইনের প্রত্যেকটা সেগমেন্টকে যেন আমরা ট্যাক্সিং করতে পারি। এবং আমাদের যে রেভিনিউ জেনারেশনের এখন সবচেয়ে বড় খাত হচ্ছে কিন্তু ভ্যাট, এবং ভ্যাটকে এক্সপ্যান্ড করতে না পারলে কিন্তু আমরা মানে আমাদের যে ডেভেলপমেন্ট লক্ষ্যমাত্রা, আমরা যে 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশ হতে চাচ্ছি বা 2041 সালের মধ্যে যে উন্নত দেশ হতে চাচ্ছি, সেটা কিন্তু সম্ভব হবে না। তা আমাদের এই প্রকল্পের আওতায় আপনি জানেন যে 2012 সালে আমরা এই নতুন আইনটি করেছি। এই পর্যায়ে আমরা আমাদের স্টেক হোল্ডার্স, আমাদের ব্যবসায়ী প্রতিনিধি যারা আছেন, তারপর থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, এই বিষয়ে যারা একাডেমিক্স আছেন, বিভিন্ন সব সেক্টরের সাথে আমরা কিন্তু আলাপ আলোচনা করে আইনটা করা হয়েছে, এবং আইনের মধ্যে আমরা কিছু মানে এরপরে কিছু সংশোধন হয়েছে। তা আমরা সর্বশেষ যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা ভ্যাট রেজিস্ট্রেশন দিয়ে আমরা আমাদের কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি। নতুন ভ্যাটের আইনের আওতায় আমাদের মানে ট্যাক্স পেয়ারদেরকে রেজিস্ট্রেশন বলছি, যেটাকে আমরা, যে এখন আপনি জানেন যে সবাই এখন 11 ডিজিট ভ্যাট রেজিস্ট্রেশন হোল্ড করছে। আমরা এটা ইউনিক নাম্বার যেটা ইস্যু করবো 9 ডিজিট। দ্যাট মিনস একজন ব্যবসায়ী সারা জীবনের জন্য তার একটা নাম্বারই থাকবে। এখনকার সিস্টেমে আপনি জানেন যে আপনি ধরেন যদি চিটগাং আপনার প্রতিষ্ঠান হয়, আপনি যদি শিফট করে সেটা ঢাকায় আসেন, আপনার নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখন আপনি একটা নাম্বারই থাকবে। তো এটা আমরা 15ই মার্চে আমরা টার্গেট করেছি যে আমরা রেজিস্ট্রেশন কার্যক্রমটা পাবলিকলি ওপেন করব। এর ভেতরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের মানে বড় ট্যাক্স পেয়ার যারা আছে, প্রায় 263 জন ট্যাক্স পেয়ারকে আমরা ট্যাক্স রেজিস্ট্রেশন দিয়েছে। সেটা লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট আছে ভ্যাটের, এবং ঢাকা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, মানে ঢাকাস্থ যারা মানে ভ্যাট রেজিস্টার্ড ইউনিট আছে, এদের মধ্যে টপ সেগমেন্টে যারা আমাদের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার্স যারা আছেন, এখান থেকে আমাদের নিয়ে প্রায় 263 জনকে আমরা রেজিস্ট্রেশন দিয়েছি। আমাদের সিস্টেমস প্রায় রেডি। আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে ইন্টিগ্রেশনের কাজ চলছে, যাতে যখন আমরা জুলাই মাস রিটার্ন ফর্মটা চালু করব, তখন যাতে পেমেন্টটা ইলেকট্রনিক্যালি আমাদের ট্যাক্স পেয়াররা দিতে পারেন। এর পাশাপাশি হচ্ছে আমাদের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, ওনারা একটা সিস্টেম করেন, মেনটেন করেন, সেটার নাম হচ্ছে আইবাস। ওই সিস্টেমের সাথে কানেক্টিভিটি কাজ চলছে, যাতে বাংলাদেশের রাজস্ব যখন যিনি পরিশোধ করছেন, তাৎক্ষণিকভাবে অর্থ বিভাগ বা যারা বাংলাদেশ ব্যাংক, এদের তাৎক্ষণিকভাবে যেন একটা ফিগার আসে। আপনি জানেন যে কিছু ডিসক্রিপেন্সি থাকে মাঝে মাঝে আমাদের এনবিআর রেভিনিউ এবং সিজিএর রিসিট নিয়ে, মানে সেন্ট্রাল একটা ডাটাবেজের। রাইট। তো আমরা মোটামুটিভাবে রেজিস্ট্রেশনটা দিয়ে শুরু করছি। আমাদের ওই প্রস্তুতিটা কমপ্লিট। আমরা 15ই মার্চে আশা করছি এটা লঞ্চ করব। আচ্ছা, তো আমি জনাব তৌফিক এহসান আপনার কাছে আসতে চাই। ব্যবসায়ীরা আসলে নতুন এই আইনটাকে কিভাবে নিচ্ছেন, আপনার কি অভিমত? সত্যিকার অর্থে বলতে এইটুকুই বলতে পারি যে গত বছর থেকে বিশেষ করে ঢাকা মহানগরীর সকল ব্যবসায়ীরা এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সহ এফডিসিসি এর সাথে আমরা অনেকগুলো আলাপ আলোচনার মাধ্যমে এনবিআর এর ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। মূসক কর সংশোধনের যে কিছু জটিলতা আইন রয়েছে, এগুলিকে সংশোধন এনে একটা সুষ্ঠু সুন্দর একটা গিফট সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণ করতে পারলে এই লটা আমার মনে হয় খুব র্যাপিডলি সরকারের খাতে এই ভ্যাটের যে উৎস পরিমাণ এটা কিন্তু চমৎকারভাবে স্টাবলিশড হতো। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেরেছি, যারা আমরা শুধু ভ্যাট দিয়ে আসছি
শুধু প্রতি বছর আসলেই শুধু আমাদের উপরেই টার্গেট এনে আমাদের কাছ থেকে ভ্যাট আদায় করার একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়। সেই ৭২, ৭৩, ৭৪-এর কিন্তু স্বাধীনের পরে সেই বাংলাদেশ কিন্তু এখন নয়। এখন বাংলাদেশের ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, মফস্বল লেভেলে এমনভাবে ব্যবসায়ী এস্টাবলিশড হয়েছে যেখানে এনবিআর এর লোকজন যাওয়ার মতো ম্যান পাওয়ার তাদের আমাদের মনে হচ্ছে নেই সেখানে পৌঁছানোর। কারণ না হলে শুধু আমরা যারা দিয়ে এসছি আমাদের খাতার মধ্যে, এনবিআর এর খাতার মধ্যে আমাদের যারা আমরা লিস্টেড, শুধু আমাদের দিকে টার্গেটটা। আর ভ্যাট বৃদ্ধি, এটা পৃথিবীর সব দেশের প্রতি বছর যাওয়ার পরই সব কিছুর দাম বৃদ্ধি হচ্ছে এবং আমাদের দেশেও সরকার এর মধ্যে বেতন কাঠামো থেকে শুরু করে সব সেক্টরে বর্তমান সরকার মধ্যমায়ের দেশে এস্টাবলিশ করার লক্ষ্যে সবার বেতনই বৃদ্ধি করেছে এবং ভ্যাটের যে বাড়তি যে উৎসটা সরকারি খাতে যাবে এটা নেওয়ার যে মেকিং পলিসিগুলো, এটা এনবিআর এর কর্মকর্তারা ব্যবসায়ী শীর্ষ নেতাদের সাথে সুষ্ঠু সুন্দর একটা চমৎকার আলাপ আলোচনার মাধ্যমে ভ্যাট আদায়ের যে একটা পরিকল্পনা হাতে নেবে সে জায়গা থেকে কিন্তু ওনারা সরে গেছেন, যার জন্যই ভ্যাট আদায়ের ক্ষেত্রে জটিলতাটা এখনো রয়ে গেছে। তা আমি মনে করি এখনো হাতে সময় আছে। আমরা গতবার বাজেট হওয়ার আগে থেকেই কিন্তু এফডিসিসি এর ঊর্ধ্বতম কর্মকর্তা এবং বিজনেস ফোরামের বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দদের নিয়ে বিভিন্ন আপনার হলগুলোতে আপনারা আন্দোলনও করেছেন, আমরা আন্দোলন করেছি এবং গত নভেম্বরের 2 তারিখে আমরা ধর্মঘটও করেছি। কিন্তু আপনি যে জিনিসটা বললেন যে ভ্যাট আসলেই একটা আপনাদের কিছু মুষ্টিমেয় গোষ্ঠী ব্যবসায়ীদের কাছ থেকেই ভ্যাট নেওয়া হয় এবং কাছ থেকেই চাপ, না মুষ্টিমেয় কিছু ব্যবসায়ীর কাছ থেকে চাপ নেওয়া হয়। আপনি যেটি বললেন যে সীমানাটা কেন বৃদ্ধি করা হচ্ছে না, এটাই আমাদের বৃদ্ধি করা হচ্ছে না। হ্যাঁ, সীমানাটা যদি বৃদ্ধি করা হতো আজকে, তাহলে সেটার আয়ের উৎসটা কিন্তু বিশাল আকারের বৃদ্ধি পেত। রাইট, আপনি ঠিকই পয়েন্ট আউট করেছেন জনাব মুশফিকুর রহমান। আপনি আসলে কি বলবেন যে আমরা কিন্তু এত এই দীর্ঘ 91 সালের কথা বললেন, 91 সাল থেকে যে আইনটি আপনারা এখন পর্যন্ত চলছে, তো সেই আইনের আওতায় কিন্তু এখন পর্যন্ত আমাদের ভ্যাট রেজিস্ট্রেশন আছে কত, প্রায় 60,000-এর মতো রেজিস্ট্রেশন আছে, 8 লাখের উপরে, 8 লাখের উপরে, কিন্তু 60,000 হচ্ছে আপনার নিয়মিত দেখা যায়, এদেরকে দেখা যায়। কিন্তু আপনারা কিন্তু এই মাত্র আপনি বললেন যে 8 লাখের মতো আপনার রেজিস্ট্রেশন রয়েছে, কিন্তু আপনারা কালেক্ট করতে পারছেন না। হ্যাঁ, তো এই নতুন আইনে জটিলতা তো আরো বাড়বে মনে হয়, যদি আপনারা এখন পর্যন্ত যেহেতু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুই করেননি। হ্যাঁ, তো এই বিষয়টা আপনি কিভাবে ওভারকাম করবেন আপনারা? এটা আসলে মানে আমি যেটা বললাম যে আমরা কিন্তু আমাদের কার্যক্রমটা শুরু হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে, যেটা আমার 2017-18 অর্থবছর যখন শুরু হবে। আমরা এখন যেটা করছি যে 8 লাখ কিন্তু আসলে ঠিক নাই। এই ডেটাবেসে প্রচুর ডুপ্লিকেট নাম্বার আছে, প্রচুর গোস্ট বিন নাম্বার আছে, যেগুলো আমরা ধরেন আমাদের মানে ভ্যাট ফাঁকিতে এরা সহায়তা করে। অনেক লোক, অনেক ব্যবসায়ী আমরা দেখেছি যে তারা একই ইয়েতে 5টা, 6টা, 10টা পর্যন্ত ভ্যাট রেজিস্ট্রেশন নিয়ে রেখেছেন। এগুলোতে আমরা মানে এগুলো আসলে আপনি ডেটাবেসের ডিস্টরশন ক্রিয়েট করে, সাপ্লাই চেইন তখন আমরা ট্র্যাক করতে পারি না। যে আপনি আমাদের মনে আছে, আপনাদের সবার মনে থাকার কথা যে সরকার কিছুদিন আগে আমাদের সিম রেজিস্ট্রেশন করেছিল। এটার মূল একটা কারণ ছিল কিন্তু এই যে যারা ভুয়া আইডি দিয়ে, ভুয়া পরিচয় দিয়ে সিম নিয়েছিল তাদেরকে এলিমিনেট করে তাদেরকে ট্র্যাক করা এবং তাদের আইডেন্টিফাই করে তাদের নাম্বারটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া। সিমিলারলি আমরা যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হাতে নিচ্ছি, এটাতে কিন্তু হয়তো 8 লাখ ব্যবসায়ী আমাদের তখন ইনিশিয়ালি থাকবে না, আমাদের এটা অনেক কমে আসবে, কিন্তু প্রকৃত ব্যবসায়ীরাই থাকবে তখন। যে যিনি রেজিস্ট্রেশন নিয়েছেন তিনি একটাই রেজিস্ট্রেশন পাবেন, তিনি ওই যে বারবার রেজিস্ট্রেশন নেবেন, ওনাকে যেন ট্র্যাক একবার এই নামে ইম্পোর্ট করবেন, আরেকবার আরেক নামে ইম্পোর্ট করবেন, সেটা যেন করতে না পারেন। তাতে আমাদের ইনি যখন আবার বিক্রি করছেন, কার কাছে বিক্রি করছেন ওনার সোর্সটা আমরা তখন ট্র্যাক করতে পারি না, কারণ উনি মাল্টিপল সোর্স থেকে কেনাকাটা করছেন। এই চেইনটা, পুরো সাপ্লাই চেইনটা তখন খুবই মুশকিল হয়ে যায়। তো রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা প্রথমে অ্যাকচুয়াল ব্যবসায়ীদেরকে শনাক্ত করব এবং প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু আমরা টিআইএন এবং ন্যাশনাল আইডি দুটোর সাথে আমরা কিন্তু ভ্যালিডেশন করছি। তার মানে যে কোনো মানে যার এই মানে আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাথেও কিন্তু এটা কানেক্টেড হয়ে যাচ্ছে। এখন মানে আমাদের তৌফিক ভাই যেটা বলছিলেন যে আমাদের এখানে যারা ভ্যাট দিচ্ছেন
তাদের উপরেই আমরা বারবার চড়াও হচ্ছে, তাদের উপরেই ভ্যাটের আক্রমণটা বেশি হচ্ছে। কিন্তু দেশের বা আমাদের ঢাকার বাইরে, চট্টগ্রামের বাইরে হয়তো যারা লিস্টেড হয়নি তাদের ব্যাপক একটা অংশ ভ্যাট দিচ্ছে না। আমাদের নতুন আইনের টার্গেট হচ্ছে এই সব আনআইডেন্টিফাইড বা যারা রেজিস্ট্রেশন নাম্বার নেয়নি তাদেরকে চিহ্নিত করা, এবং সেটা চিহ্নিত করার সিস্টেম হচ্ছে যে আমি যখন আপনি যখন সব তথ্য কিন্তু আমরা নিয়ে নিচ্ছি রিটার্নের সাথে সাথে প্রতি মাসের সিস্টেমে, যখনই একজন ব্যবসায়ী আমাকে এমন একটা তথ্য দিচ্ছেন যে নাম্বারবিহীন ব্যবসায়ীর কাছ থেকে তিনি তার র ম্যাটেরিয়াল কিনছেন, তখন কিন্তু আমি বুঝে যাচ্ছি যে দিস ইজ এ রিস্কি বিজনেসম্যান, যিনি নিবন্ধিত নয় এমন একজন ব্যবসায়ীর কাছ থেকে তার র ম্যাটেরিয়াল কিনছেন। তখন আমি কিন্তু তাকে ট্র্যাক করে ফেলতে পারছি। এখন ম্যানুয়ালি এই তথ্যগুলি আসাতে এটা আমাদের পক্ষে ট্র্যাক করা সম্ভব হয় না। তখন কিন্তু আমি ট্র্যাক করে ফেলবো যে হ্যাঁ, ওখানে সে একটা ছোট ইন্ডাস্ট্রি দিয়ে রেখেছে, ফ্যাক্টরি চলছে। ইভেন আপনি ঢাকার বাইরে যাওয়ার দরকার নেই, ঢাকার ভেতরে যদি আমি পুরনো ঢাকায় যাই, আপনি দেখবেন অনেক ছোট ছোট বাসা বাড়ির মধ্যে ফ্যাক্টরি আছে যেগুলো আমাদেরকে ভ্যাট দিচ্ছে না। এখন তৌফিক ভাই এটা ভালো বলতে পারবেন, ওরা যেহেতু দোকান মালিক সমিতিকে এখানে পরিচালনা করেন, তো ওখানে কিন্তু আমরা ভ্যাট পাচ্ছি না। কিন্তু এরা দেখা যাচ্ছে যে অনেক মিডিয়াম স্কেলের ফ্যাক্টরির র মেটেরিয়াল সাপ্লায়ার। এখন এই লোকটার তথ্য কিন্তু আমি মিডিয়াম স্কেল ফ্যাক্টরি সে যখন রিটার্ন দিবে তাকে কিন্তু বলতে হবে যে সে কার কাছ থেকে কিনেছে। এখন যদি সে দেখে যে আমরা যদি দেখি তো রিটার্নে যে তার যে কেনাটা হলো সেটা কোনো রেজিস্টার্ড প্রতিষ্ঠান থেকে কিনছেন না, তখন আমরা তাকে ট্র্যাক করবো আপনি ওই কার কাছ থেকে কিনেছেন, আমরা ঠিকানা নিয়ে সেখানে যে ট্র্যাকিং করা ইজি হবে আর কি, সহজ হবে। আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি বেসিক্যালি বলতে চাচ্ছিলাম যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী যারা ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে ব্যবসা করে আসছে, পাউরুটি, পাউরুটি, তার সাথে আনুষঙ্গিক ছোট ছোট জিনিস, এগুলোর উপরে ভ্যাট প্রত্যাহার করার জন্য সরকারের পক্ষ থেকেই প্রস্তাব এসছে যে, এবং প্রধানমন্ত্রী নিজেই চাচ্ছেন যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা এই দেশে জীবিত থাক, এবং উনি সবসময় এদেরকে উৎসাহিত করেন এবং ব্যবসায়ীদের কে উৎসাহিত করার জন্য বর্তমান সরকারের টার্নওভার দিয়েছে। এই যে এবারে দেখেন 14,000 টাকা প্যাকেজ ভ্যাটকে বলবৎ রাখার জন্য আমরা সম্মিলিতভাবে একটা আন্দোলনে গিয়েছিলাম, এবং নভেম্বরের 2 তারিখে আমরা একটা ধর্মঘটও করেছি দোকানপাট বন্ধ রেখে। তো আমাদের দাবিটা এটুকুই ছিল যে এটাকে কিছুটা বৃদ্ধি করে আমাদেরকে একটা সুযোগ করে দেওয়া হোক। আবার আগামী বছর এই যে জুন জুলাই থেকে আসবে পলিসি চেঞ্জিং একটা প্রস্তাব। তো আমরা পরে আলাপ আলোচনা, উভয় পক্ষে আলাপ আলোচনা একমত পোষণ হয়েছিল যে 14,000-এর সাথে আরো 20% অ্যাড করবে, মানে 2800 টাকা আরো সংযুক্ত হবে। তো নবপুরের আমাদের হার্ডওয়্যার অ্যাসোসিয়েশন অন্যান্য সংগঠনগুলো এর মধ্যে কিন্তু অলরেডি দেওয়া শুরু করেছে যে 14-র সাথে আরো কিছু 20% মার্চ করে। তো এই যে সিস্টেমটা শুরু হয়েছে, এটার কিন্তু ফল কিন্তু ভালো এনবিআর এর এবং ব্যবসায়ীদের মাঝে। এটা কিন্তু ইস্টাবলিশ করার জন্য প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, পত্রপত্রিকায় এনবিআর এর পক্ষ থেকে আসার কথা, এবং আমরা আশা করেছিলাম যে এবার এই 2 তারিখ থেকে এই জানুয়ারির 2 তারিখে একটা সার্কুলার আসবে, এবং সেটা জাতীয় পর্যায়ে সকল ব্যবসায়ীরা জানবে যে আমাদের আগামী ভ্যাট পরিশোধের জন্য ব্যাংকে কি পরিমাণের আমরা টাকা জমা করব। কিন্তু এখন পর্যন্ত কিন্তু এর কোনো দিক নির্দেশনা আসেনি। এখানে যে মেকিং পলিসির ব্যাপারে এনবিআর এর কিছু দুর্বলতা রয়েছে। শুধু আমরা পার্টিকুলার একটা দুটা লোককে যদি আমরা বলি যে গুডম্যান, নাইস পারসন, হ্যাঁ, সেক্ষেত্রে এটা তো রাষ্ট্র, একটা দেশ। বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে অনেক উপরে চলে গেছে। এনবিআর এর ভূমিকা থাকা দরকার সেটার সাথে সমতুল্য রেখে। কারণ আমি চাই যে ক্ষুদ্র এবং মাঝারি যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় তাদেরকে জীবিত রেখে অর্থনীতিকে চাঙ্গা করে আমরাও ভ্যাট দিতে চাই, কিন্তু সেটার একটা মেকিং পলিসি থাকতে হবে। জনাব মুশফিকুর রহমান, আপনি আসলে কি বলবেন যেটি বলছিলেন বিরতির আগে, যে ক্ষুদ্র এবং মাঝারি যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আসলে বাঁচিয়ে রাখতে হবে, নতুন আইন আসলে তাদের কাছ থেকে আবার নতুন করে চাপ সৃষ্টি করা হবে কিনা, এই ধরনের সংশয় কিন্তু আছে ব্যবসায়ীদের মধ্যে। এটার বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে ধরেন, এটা আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছে ইনফরমেশনটা কারেক্টলি যায়নি। আমরা বিরতির আগে আমাদের তৌফিক সাহেব যেটা বলছিলেন যে বনরুটি, পাউরুটি যারা বানায়
বা এই ধরনের যারা কুটির শিল্প টাইপ প্রতিষ্ঠান এদেরকে যেন আমরা অব্যাহতি দেই ট্যাক্স বা তাদের উপরে যেন আমরা মানে একটু সদয় হই, এরকম একটা বিষয় ছিল ওনার বক্তব্যে। আমাদের সরকার কিন্তু এটা খুব ক্লিয়ারলি এই ধরনের প্রতিষ্ঠানের শুধু বনরুটি বা পাউরুটি না, যে যাই বানাক সে যদি ক্ষুদ্র হয়, দ্যাট ইজ তার বিক্রি যদি বছরে 30 লক্ষ টাকার নিচে হয়, তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এখন যেটা আছে প্যাকেজ ভ্যাটের বিষয়টা হচ্ছে এটা সম্ভবত 7 লাখ টাকার মতো টার্নওভার ধরে নেওয়া হয়েছে, তো সেটা বাড়িয়ে সরকার 30 লক্ষ টাকা করেছে, যে এখন যা 7 লক্ষ টাকা টার্নওভার তারা প্যাকেজ ভ্যাটে থাকবে। কিন্তু এখন যিনি 30 লক্ষ টাকা যা টার্নওভার তাকেই আমরা বলছি আপনি প্যাকেজও দেওয়া লাগবে না, ওই 28-20% কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি স্ট্রেইট ফ্রি 30 লক্ষ টাকা পর্যন্ত নো ট্যাক্স। তো এখন এটাকে যদি আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রতিনিধি যারা আছেন তারা তাদের সদস্যদের মধ্যে এই ইনফরমেশনটা প্রপারলি যদি পৌঁছে দেন, আমি নিশ্চিত যে তারাও বুঝতে পারবে যে আইনটা যারা ছোট ব্যবসায়ী, যারা প্রকৃত ছোট ব্যবসায়ী তাদের জন্য ক্ষতিকর নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে এখন ধরেন ওল্ড টাউনে আপনারা যদি, আপনারা নিশ্চয়ই সাংবাদিক, আপনারা অনেকেই সেখানে গেছেন, ওল্ড টাউনে একটা হার্ডওয়্যার স্টোরের মান্থলি সেল কত এটা সম্পর্কে আমাদের কি ধারণা আছে? এখন তিনি যদি এ ধরনের ক্ষুদ্র ব্র্যাকেটে আসতে চান সেটা তো সরকার পারমিট করতে পারবে না। আমি আপনাকে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিই, আমাদের ক্ষুদ্র এবং আমাদের রিটেল এবং হোলসেল সেগমেন্টের ভ্যালু এডিশন হয় বছরে প্রায় 2 লক্ষ কোটি টাকা। সেখান থেকে আমরা যদি প্রপার রাজস্ব পেতাম আমরা এখান থেকে 30,000 কোটি টাকা পাওয়ার কথা। আপনি শুধু দুটো ঈদ এবং এই পূজা বা পয়লা বৈশাখে যদি আপনি হিসাব করেন বিক্রি হয় দোকানগুলিতে কমপক্ষে 1 লক্ষ কোটি টাকার উপরে। তো সেখানে আমরা ধরে নিচ্ছি পুরো বছরে আর সব মিলে 1 লক্ষ কোটি টাকা, আর অন্য সব সেগমেন্ট মিলে আপনার এই 30 লক্ষ টাকা করলেও আপনাদের আওতাটা আসলে বাড়বে। হ্যাঁ, আমরা সেটার জন্য বলছিলাম যে সেটার সাপ্লিমেন্টারি আমি জাস্ট শেষ করিনি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী মানে এখানে একটা ভ্যালিড কমপ্লেইন আছে আমাদের ট্যাক্স পেয়ারদের, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মানে যারা মাঠ পর্যায়ে যারা ওনাদের সাথে কর আদায়ে জড়িত থাকেন তারা অনেক সময় তাদেরকে বিভিন্ন রকম হয়রানি করেন বা করেন, এবং অনেক ক্ষেত্রে আমরা সেটা দেখি সঠিক। তা আমরা সেই জন্য বললাম এটা সিস্টেম ড্রিভেন হবে, হিউম্যান ডিপেন্ডেন্ট আমরা থাকবো না। আমরা সরকার কিন্তু মানে প্রায় 10,000 ইসিআর মেশিন কেনার প্রক্রিয়া গ্রহণ করেছে, আপনারা বোধহয় জানেন সেটা। আমরা সেটা সবাইকে দিয়ে দিচ্ছি, মানে আমরা এনবিআর ইম্পোর্ট করে আমরা দোকানকে দিয়ে দিব, যে আপনারা আপনার হিসাব সিস্টেমে রাখেন, সিস্টেম থেকে আমরা নিয়ে নিব। তাহলে কোনো মানে ডিফারেন্সেস থাকবে না, আপনি 30 লক্ষ টাকা না আপনি 3 লক্ষ টাকা নাকি আপনি 10 কোটি টাকা, হিসাবটা রাখাটা আসলে খুব এই ইম্পর্টেন্ট। মেশিনটার ব্যাপারে আমার একটু আপনার সাথে একটু মত বিনিময়, একটু সংক্ষেপে বলুন, আমরা সময় শেষ। একটা মার্কেটে মনে করেন যে 250টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেক্ষেত্রে ছোট, মাঝারি এবং বড় ব্যবসায়ী রয়েছে। এখানে আপনি মেশিনগুলো দেওয়ার পক্ষে আমরা। এখন আপনি ছোট এবং মাঝারিকে দেবেন না, বড় ব্যবসায়ীকে দেবেন মেশিন ব্যবহার করার জন্য। মানুষের সাইকোলজি একটা জিনিস যে যেখানে মেশিন আছে সেখানে যাব না, ছোট এবং মাঝারি দোকানে কেনাকাটাটা করব। বেসিক্যালি তো ভ্যাটটা দেবে ক্রেতা, যিনি ক্রয় করতে আসছেন উনি দেবেন। এই জিনিসটা বোঝানোর জন্য সেমিনার, কনফারেন্স এবং সারা বাংলাদেশে আপনাদের এনবিআর এর পক্ষ থেকে যে মাঠ পর্যায়ে যে ওটাকে কি বলে সাধারণ জনগণ, ব্যবসায়ী, ক্রেতাদেরকে বুঝানো, যে উদ্বুদ্ধ করার জন্য যে ভারত সহ সারা বিশ্বে কিন্তু এই জিনিসটা প্রচলিত রয়েছে, কিন্তু এনবিআর এর পক্ষ থেকে কিন্তু এটা এখনো স্থিতিবিরত রয়েছে। এটা যদি আপনারা মার্কেটে আসেন, বাজারে যান, যে এখানে একটা মানুষের সাথে সমন্বয় করে একটা, তাহলে কিন্তু মানুষ এটার মধ্যে উৎসাহটা বাড়বে। আপনি ঠিকই বলেছেন যে এই আইনটা সম্পর্কে আর এখন আপনি বড় দোকানে আপনি মেশিন বসিয়ে দিলেন, তাহলে কিন্তু রিঅ্যাকশন হবে একটা মার্কেটের মধ্যে ছোট এবং মাঝারি দোকান। এই নিয়ে আপনারা কিন্তু মেকিং কোনো পলিসি কিন্তু ব্যবসায়ীর ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে আলাপ আলোচনা বসে, সেটিও নিশ্চয়ই এনবিআর থেকে করা হবে। তো আমরা আসলে আজ এখানে শেষ করতে হচ্ছে। তো আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।